আমার মা মারা গেছে। কলেজের স্টুডিও রুমে একটি ছোট্ট চিরকুট, তাতে লেখা শুধু একটি শব্দ, মা। কিন্তু সেই একটি শব্দই হঠাৎ ভেঙে দিল আরিয়ার ভেতরের সব শক্তি। আর তারপর যা হলো, সবাই স্তব্ধ। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব শুরু হয় কলেজের একটি স্টুডিও রুম থেকে, যেখানে আরিয়া, সৌম্য, সাজ আর তাদের বন্ধুরা সবাই মিলে বসেছিল। হঠাৎ সৌম্য আরিয়াকে একটি চিরকুট তুলতে বলে এবং সেই চিরকুটে যা লেখা থাকবে তা নিয়ে কিছু বলতে বলে। আরিয়া চিরকুটটা খুলতেই তার চোখের সামনে ভেসে ওঠে একটিমাত্র শব্দ, মা। শব্দটা দেখেই মুহূর্তের মধ্যে থমকে যায় আরিয়া, তার মুখের রং বদলে যায় আর সে একদম চুপ হয়ে যায়। আরিয়াকে এমন চুপ হয়ে যেতে দেখে সৌম্য অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এমন থমকে গেলেন কেন? অন্যদিকে বন্ধুরাও চাপ দিতে শুরু করে, আরিয়া, তুই এমন চুপ করে গেলি কেন? কিছু বল, না হলে তুই কিন্তু হেরে যাবি। আরিয়ার এই আচরণ দেখে ছেলে বন্ধুরাও অবাক হয়ে যায়, কারণ সবাই জানে আরিয়া সাধারণত কাউকে ভয় পায় না। তাহলে আজকেই একটা চিরকুট দেখে সে এতটা ভয় পেল কেন? পরিস্থিতি বোঝার জন্য সৌম্য চিরকুটটা দেখে এবং বলে, আপনাকে তো মা সম্পর্কে বলতে বলা হয়েছে, মা তো সবারই থাকে, এটা তো খুব সহজ একটা বিষয়। সৌম্যের কথাটা শুনে আরিয়া ধীরে ধীরে মাথা তুলে বলে, মা সবার থাকলেও আমার নেই। এই কথা শুনেই চারদিকে যেন নীরবতা নেমে আসে। বন্ধুরা বারবার বলতে থাকে, কিছু গল আরিয়া। কিন্তু হঠাৎই দরজার দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। শুভলক্ষ্মী দরজায় দাঁড়িয়ে বলতে শুরু করে, মা হলো আমাদের সবচেয়ে কাছের বন্ধু। মা আমাদের ছোটবেলার সবচেয়ে বড় আশ্রয়। যে আমাদের ৯ মাস গর্ভে ধারণ করে বড় করে তোলে, সেই মানুষটাই আমাদের মা। শুভলক্ষ্মী একের পর এক মায়ের ভালোবাসার কথা বলতে থাকে, আর তার সেই কথাগুলো শুনে স্টুডিও রুমের সবাই একদম স্তব্ধ হয়ে যায়। আরিয়া ভেজা চোখে দাঁড়িয়ে শুধু শুনতে থাকে, যেন প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে গিয়ে লাগছে। এরপর আরিয়া কাঁপা গলায় বলে, আমার মা আমার জন্মের সময়ই মারা গেছে, তাই মা কেমন হয়, মায়ের ভালোবাসা কেমন হয়, আমি সেটা কখনোই জানিনি। কথাগুলো বলেই আরিয়া আর নিজেকে সামলাতে পারে না। সে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে একটি নির্জন বন্ধ রুমে চলে যায়। এদিকে সাজ শুভলক্ষ্মীকে কিছু বলতে যাবে, তার আগেই শুভলক্ষ্মী নিজেই বলে ওঠে, আমি হয়তো আমার স্ত্রীকে কষ্ট দিয়ে ফেলেছি। অন্যদিকে সৌম্য মনে মনে ভাবে, আরিয়া হয়তো মিসেস রায়কে কষ্ট দেওয়ার জন্যই এমন বলেছে। এই কথা ভাবতেই সে দ্রুত আরিয়ার পিছনে চলে যায়। এরপর দেখা যায় নির্জন রুমের ভেতরে বেঞ্চে বসে একা একা কান্না করছে আরিয়া, নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই সৌম্য সেখানে পৌঁছে যায় এবং চোখ মোছার জন্য তাকে একটি টিস্যু এগিয়ে দেয়। আরিয়া অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে জানলে আমি এখানে আছি? সৌম্য হালকা হাসি দিয়ে বলে, যখন আমার মন খারাপ হয় আমিও এমন একটা নির্জন রুমে এসে বসে থাকি আর অনমনে বাঁশি বাজাই। তারপর সে বলে, সেদিন তুমি আমাকে অনেকবার বলেছিলে বাঁশি বাজাতে, কিন্তু সময় ছিল না, আজ শুনবে? সৌম্যের কথা শুনে আরিয়ার মুখে অনেক দিন পর একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে সম্মতি জানায়। তারপর শুরু হয় এক মায়াবী মুহূর্ত। সৌম্য ধীরে ধীরে বাঁশি বাজাতে শুরু করে আর সেই সুরে যেন ভরে ওঠে পুরো রুম। আরিয়া নিঃশব্দে বসে সেই সুর শুনতে থাকে, যেন সেই সুর তার সব কষ্ট একটু একটু করে মুছে দিচ্ছে। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল শুভলক্ষ্মী। সে মনে মনে বলে, অন্তত আমার মেয়েটা একটা ভালো মনের বন্ধু পেয়েছে, যে টাকা পয়সা নয়, দুঃখের সময় পাশে থাকবে। ঠিক তখনই সাজ ঋষি এসে বলে, মামুনি, দাদা কিন্তু খুব ভালো মানুষ, দাদাটা সবাইকে সাহায্য করে। শুভলক্ষ্মী মৃদু হাসি দিয়ে বলে, দূর থেকে আমার মেয়ের ভালো চাওয়া ছাড়া আর কিছু করার নেই, এখন তোরা আমার মেয়েকে দেখে রাখিস। এই কথা বলেই সে কলেজ থেকে বেরিয়ে যায়। এদিকে রুমের ভেতরে সৌম্য এতটাই মন দিয়ে বাঁশি বাজাচ্ছিল যে কখন সন্ধে হয়ে গেছে সে বুঝতেই পারেনি। হঠাৎ তার ফোনে একটা কল আসে। আরিয়া মনে মনে ভাবে, এখন যদি সে ফোনটা রিসিভ করে তাহলে এই সুন্দর মুহূর্তটা ভেঙে যাবে। তাই সে চুপি চুপি ফোনটা ধরতে যায়, কিন্তু ঠিক তখনই সৌম্য সেটা দেখে ফেলে এবং কলটা রিসিভ করে। তারপর সময় দেখে হঠাৎই বলে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে টিউশনি পড়াতে যেতে হবে। এই বলে সে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝতে পারে দরজাটা বাইরে থেকে বন্ধ। মুহূর্তের মধ্যে চিন্তায় পড়ে যায় সৌম্য। এর মধ্যে আবার তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে সে আরিয়াকে বলে, তোমার ফোনটা দিয়ে তোমার বন্ধুদের কল করো, আমরা এখানে আটকে পড়েছি। কিন্তু আরিয়া শান্ত গলায় বলে, আমি তো সবকিছু বাইরে রেখে কান্না করতে করতে এখানে চলে এসেছি, আমার কাছে কিছুই নেই।
কিন্তু সত্যিটা অন্য। আরিয়া আসলে নিজের ফোনটা বেঞ্চের নিচে লুকিয়ে রেখেছে। মনে মনে সে বলে, এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। আর এদিকে কিছুই না বুঝে বেচারা সৌম্য রুম থেকে বেরোনোর চিন্তায় ছটপট করতে থাকে।